আমরা পরের পর্যায়ে আবার ফিরে এলাম। আলোচনার বিষয় শিশুদের মস্তিষ্ক পক্ষাঘাত। এখন মস্তিষ্ক পক্ষাঘাতে যারা আক্রান্ত তাদের বৈশিষ্ট্য কি হতে পারে? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সেরিব্রাল পলসি অ্যাফেক্টেড চিলড্রেন? প্রথম পয়েন্টটি হচ্ছে যে এদের অন্যতম বৈশিষ্ট্য হল পেশির দৃঢ়তা এবং পেশির কাজকর্মের মধ্যে সামঞ্জস্যের অভাব। পেশি অস্বাভাবিক রকমের শক্ত এবং পেশির যে কাজকর্ম সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সন আর দ্য টু মেজর ফাংশনস অফ দ্য মাসলস। এই দুটো কাজের মধ্যে এখানে কোনো সামঞ্জস্য পাওয়া যাবে না। হ্যানসেনের যে গবেষণা 1960-র, সেখানে দেখা যাচ্ছে যে 78.5% মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত শিশু তারা স্প্যাস্টিক হয়, অর্থাৎ পেশির দৃঢ়তা এবং পেশির কাজকর্মের মধ্যে সামঞ্জস্যের অভাব। কিন্তু 1948 সালে, তারও অনেক আগে, ফেলপসের যে গবেষণা, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 40% শিশু যারা সেরিব্রাল পলসিতে আক্রান্ত তাদের মধ্যে স্প্যাস্টিসিটি দেখা যাবে বা তারা স্প্যাস্টিক হবে। কোনো কোনো ক্ষেত্রে এদের মাংসপেশিগুলিতে অতিরিক্ত শিথিল ভাব থাকে, হাইপোটনিক, থলথলে। অনেক ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে এটা বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, আগেই বলে এসেছি, শিশুর মধ্যে জন্মগত প্রতিবর্তগুলো থেকে যায়। কনজেনিটাল রিফ্লেক্সেস রিমেন্স ইভেন ইন দ্য চাইল্ডহুড। অতএব তার যে জন্মগত প্রতিবর্ত, যে রিফ্লেক্সগুলো জন্ম থেকেই আমরা দেখতে পাই, সেইগুলো কিন্তু থেকে যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে বিভিন্ন প্রতিবর্ত বা রিফ্লেক্স রয়েছে, এইগুলো সেরিব্রাল পলসিতে আক্রান্তদের পেশিক্রিয়ার মধ্যে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিবর্তীগুলো কোনগুলো? স্ট্রেচ, ক্রসড এক্সটেনশন, লং স্পাইনাল, সিমেট্রিক্যাল টোনিক নেক, আসিমেট্রিক্যাল টোনিক নেক, ভেস্টিবুলার স্টার্টার ইত্যাদি বিভিন্ন ধরনের স্নায়ুতন্ত্রের, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে রিফ্লেক্সগুলো রয়েছে, সেইগুলো এদের পেশিক্রিয়ায় নিয়ন্ত্রণ আনতে পারে না। 4 নম্বর, মস্তিষ্কের কোন অংশ কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে ব্যক্তির প্রতিস্পর্ধিতার জটিলতা। ব্যক্তি কতটা জটিল মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হবেন, তার প্রতিস্পর্ধিতার মাত্রা কত বৃদ্ধি পাবে, সেটা নির্ভর করছে মস্তিষ্কের কোন অংশ কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। 5 নম্বর, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, মানে নর্মাল ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড, এবং বিকাশ অনেক দেরিতে হয়, ডেভেলপমেন্টাল মাইলস্টোনস ডিলেড, হাঁটা, দৌড়ানো, বসা ইত্যাদি। এটা ফিজিক্যাল মাইলস্টোন। কথা বলা, স্পিচ মাইলস্টোন, অন্যের ভাবটাকে অনুভব করে উত্তর দেওয়া বা বিহেভিয়ার শো করা, কমিউনিকেশন মাইলস্টোন, অন্যের দিকে তাকিয়ে হাসা, সোশ্যাল মাইলস্টোন, সোশ্যাল ডেভেলপমেন্টাল মাইলস্টোন ইত্যাদি। এই সবগুলোই তারা অনেকটা পিছিয়ে যায়। তার কারণ
শিশুর জন্মগত প্রতিবর্তগুলো থেকে যায়। প্রায় 50 থেকে 70% ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্পিচ ইম্পেয়ারমেন্ট ইজ প্রেজেন্ট। অর্থাৎ 100 জন মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত শিশুর কথা যদি আমি ভাবি, তাহলে তার মধ্যে 50 থেকে 70% ক্ষেত্রেই আমরা দেখতে পাবো স্পিচ ইম্পেয়ারমেন্ট, তার কথাবার্তা স্বাভাবিক নয় অথবা অস্পষ্ট। 7 নম্বর, মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত শিশুদের শতকরা 75 বুদ্ধাঙ্ক 90 নিচে এবং এদের মধ্যে 50% বুদ্ধাঙ্ক 50 নিচে। অর্থাৎ যারা মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয় তাদের একটা বড় সংখ্যক তারা একই সঙ্গে বৌদ্ধিক প্রতিস্পর্ধী হয়। এর কারণটা আর কিছুই নয়, মস্তিষ্কের যে অংশ আমাদের মুভমেন্টকে, আমাদের নার্ভ মাসলকে কন্ট্রোল করে, তার একেবারে গায়ের কোনো অংশ, নিকটবর্তী অংশ, তা আমাদের বৌদ্ধিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাই যখন আমাদের মুভমেন্টের জন্য দায়ী মস্তিষ্কের যে অংশ, সেইটি যখন ড্যামেজড হয়ে যায় তখন সেই ড্যামেজের পরিমাণটা যদি আরেকটু বেশি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে ব্যক্তির বৌদ্ধিক ডেভেলপমেন্টের ক্ষেত্রটিও একইভাবে ড্যামেজড হয়। তাই ব্যক্তির মধ্যে সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশুদের মধ্যে বৌদ্ধিক প্রতিস্পর্ধিতা বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। এছাড়া খুব অল্প সংখ্যক সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশু দৃষ্টিহীন বা দৃষ্টিগত প্রতিস্পর্ধী হয়, কেউ বা হিয়ারিং ইম্পেয়ার্ড বা শ্রবণ প্রতিস্পর্ধী, আবার কারুর মধ্যে মস্তিষ্ক পক্ষাঘাত ছাড়াও দৃষ্টি, শ্রবণ এই উভয় ক্ষেত্রেই তার মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়। কোনো মস্তিষ্ক 9 নম্বর পয়েন্ট, কোনো মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত শিশুর মধ্যে মৃগী রোগও থাকতে পারে। মৃগী রোগ মানে এপিলেপসি, এ নিয়ে আমরা পরে আলোচনা করব। মৃগী রোগ বা এপিলেপসিও থাকতে পারে। 10 নম্বর, সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশু বা ব্যক্তিরা তাদের শরীর ও মনের শিথিল অবস্থায় প্রতিবর্তগুলিতে বাধা দান করতে পারে, কিন্তু উত্তেজিত বা উদ্বিগ্ন অবস্থায় এই প্রতিবর্তগুলিতে বাধা দিতে পারে না এবং প্রতিবর্তগুলি একত্রে একটি আরেকটির উপর চেপে ব্যক্তির ঐচ্ছিক বা নিয়ন্ত্রিত কাজকে করতে বাধা দেয়। এবারে আমরা জানব শিশু কেন মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়। হোয়াট আর দ্য প্রবাবল কজেটিভ ফ্যাক্টরস অফ সেরিব্রাল পলসি। মস্তিষ্ক পক্ষাঘাতের সম্ভাব্য কারণসমূহ। এই কারণসমূহকে আমরা 3টে ফেজে দেখতে পারি। জন্মপূর্ব কারণ অর্থাৎ প্রিন্যাটাল কজেস, জন্মকালীন কারণ পেরিন্যাটাল কজেস এবং জন্মের পরবর্তীকালের কারণ বা পোস্টন্যাটাল কজেস। অতএব কজটাকে আমরা 3টে ফেজে, 3টে পার্টে ভাগ করব। শিশু যখন জন্মায়নি, শিশু যখন মাতৃজঠরে রয়েছে, মাতৃগর্ভে রয়েছে, তখন মায়ের জীবন চর্চার মধ্যে চিকিৎসকের ভ্রান্ত চিকিৎসা ব্যবস্থার ফলে কোনো শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়ে যায়। আবার শিশু যখন জন্মগ্রহণ করছে, অর্থাৎ শিশুর মায়ের যখন লেবার পেন চলছে, বাচ্চাটি যখন ধীরে ধীরে মাতৃজঠর থেকে মুক্তি লাভ করছে, এক কথায় ডেলিভারি অফ দ্য বেবির যখন ডেলিভারি ঘটে যাচ্ছে ফ্রম দ্য মাদার্স উম, তখন সেই সময়ের বিহেভিয়ার, সেই সময়ের কোনো ত্রুটি, তার থেকেও শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে। আবার
কোনো কোনো ক্ষেত্রে তাও নয়, শিশুর জন্মের পরে কিছু সমস্যা, কিছু ত্রুটি, জীবন পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা ইত্যাদির কারণে আমরা দেখতে পাবো যে শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়। তাহলে প্রথমটি হচ্ছে শিশুর জন্মপূর্ব কারণসমূহ, প্রিন্যাটাল কজেস অফ সেরিব্রাল পলসি। 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে বংশগত কারণ। তবে এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে যে পরিবারে কারুর মস্তিষ্ক পক্ষাঘাতের সমস্যা রয়েছে বাবার দিক থেকে কিংবা মায়ের দিক থেকে, বাবা বা মায়ের নয়, বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে, এবং সেই কারণেই আমার শিশুটি মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত, ইনবর্ন এরার নিয়ে এসে আসছে, জন্মগত ত্রুটি নিয়ে আসছে, সে সম্বন্ধে কিন্তু যথেষ্ট মতভেদ আছে। আর যারা বলছেন যে না, জিনগত কোনো ত্রুটি, তারা বলছেন যে সেক্স রিলেটেড কোনো জিন, যৌনতা সন্নিবদ্ধ কোনো জিন, অর্থাৎ বাবা বা মায়ের এক্স ক্রোমোজোমের মধ্যে মস্তিষ্ক পক্ষাঘাতের জন্য আক্রান্ত কোনো জিন যদি লুকায়িত থাকে, তাহলে সেই জিনটি প্রকাশ ঘটতে পারে গর্ভস্থিত সন্তানের মধ্যে। কোন কোন ক্ষেত্রে? তারা বলছেন যে বংশগত অ্যাথিটোসিস, বংশগত স্প্যাস্টিক ডাইপ্লেজিয়া, বংশগত পেশিকম্পন ইত্যাদি, এটা বংশগত কারণে ঘটে থাকে। 2 নম্বর পয়েন্ট, গর্ভবতী মায়ের কোনো সংক্রামক রোগ। আমি পূর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মস্তিষ্ক বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার ক্ষেত্রে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে গর্ভাবস্থায় মা যদি টক্সোপ্লাজমোসিস, সিফিলিস, রুবেলা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, বৃক্ক অর্থাৎ কিডনির কোনো সংক্রমণ বা অন্য কোনো সংক্রামক দ্বারা আক্রান্ত হলে গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশুর মস্তিষ্ক পক্ষাঘাত ঘটে। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মায়েদেরকে খেয়াল রাখতে হবে, স্বামী স্ত্রীকে খেয়াল রাখতে হবে, পরিবারের সমস্ত সদস্যদের নিশ্চিত হতে হবে যে গর্ভাবস্থায় গর্ভবতী মা যেন কোনো রকম সংক্রামক ব্যাধির দ্বারা সংক্রামিত না হয়। তিনি যদি নোংরা জলে পুকুরে নামেন, নোংরা জলে স্নান করেন, সংক্রামক রোগে আক্রান্ত কোনো রোগীর পরিচর্যা করেন, তার কাছে কাছে থাকেন, কিংবা তার বাড়ির পরিবেশ, ঘরের পরিবেশ যদি অত্যন্ত অস্বাস্থ্যকর হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে গর্ভবতী মায়ের দ্রুত সংক্রমিত হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। 3 নম্বর পয়েন্ট, প্রিন্যাটাল 3 নম্বর পয়েন্ট, গর্ভবতী মায়ের শরীরে কোনো বিষক্রিয়া, কোনো টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত কোনো পদার্থ গর্ভাবস্থায় যদি মাতৃ শরীরে প্রবেশ করে। কীরকম? অ্যালকোহল, ড্রাগস, কোনো ক্ষতিকারক ঔষধ। ডিউরিং প্রেগন্যান্সি মা আমার কিছু ওষুধ খাচ্ছেন, ঔষধ, লেড প্রভৃতির প্রবেশ, বা মায়ের অ্যাক্লামসিয়া গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের ক্ষতি ঘটিয়ে শিশুকে সেরিব্রাল পলসিতে পরিণত করে। অতএব লক্ষ্য রাখতে হবে, আমি আগেই বলেছি, বিস্তারিত আলোচনা করেছি, যে গর্ভাবস্থায় মা আমার কোনোভাবে কোনো ড্রাগস, কোনো অ্যালকোহল কনজিউম করবেন না। একেবারে মেডিসিন অ্যান্ড গাইনোকোলজিস্ট এই 2 জন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তিনি কোনো ওষুধ গ্রহণ করবেন না। আর লেড প্রভৃতি পদার্থ শরীরে কোনো অবস্থায় যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তাকে নিশ্চিত থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, গর্ভস্থ ভ্রূণের অক্সিজেনের অভাব। গর্ভস্থ ভ্রূণে কোনো কারণে যদি অক্সিজেনের অভাব হয়, কারণগুলো কি হতে পারে?
মোটামুটিভাবে চিকিৎসা বিজ্ঞান সেটা জানিয়ে দিয়েছে যে গর্ভপাতের প্রচেষ্টা হয়েছে কিন্তু গর্ভপাত হয়নি, ফলে মাতৃ শরীর থেকে গর্ভস্থ ভ্রূণে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে যায়। মায়ের জরায়ু থেকে আম্বিলিক্যাল কর্ডের অসময়ে পৃথক হওয়া, ওই যে নাভিদেশ থেকে যে নাড়িটা বেরিয়ে যায়, যে নাড়ির শেষ প্রান্তে থাকে প্ল্যাসেন্টা বা একটি মাংসপিণ্ড, গ্রামেগঞ্জে বাংলায় যাকে বলে ফুল, সেইটি যদি মায়ের জরায়ুগাত্র থেকে অসময়ে যদি পৃথক হয় তাহলে মাতৃ শরীর থেকে অক্সিজেন গর্ভস্থিত ভ্রূণের শরীরে আসতে পারে না। আম্বিলিক্যাল কর্ডে চাপ পড়ে গেছে অতিরিক্ত, ফলে রক্তের সরবরাহে বাধার সৃষ্টি হয়েছে, এটাও হতে পারে। এই সমস্ত কারণে গর্ভস্থিত ভ্রূণের মধ্যে অক্সিজেনের অভাব হয়ে যায় এবং তার ফলে শিশুটি মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়। পরের পয়েন্ট, মায়ের অসুস্থতা। মা যদি গর্ভাবস্থায় উচ্চ রক্তাল্পতা অ্যানিমিয়া, এবং সেটা হাই রেঞ্জ অফ অ্যানিমিয়া, কিংবা যদি মায়ের জন্ডিস, বাংলায় বলি কামলা রোগ, জন্ডিস শরীরটা হলুদ হয়ে যাওয়া, হলদেটে ভাব ধারণ করা, পেচ্ছাপের মধ্যে হলুদ রং এসে যাওয়া, অথবা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, মায়ের বয়সের নিরিখে, মায়ের শরীরের ওজনের নিরিখে কতটা ব্লাড প্রেশার তার পক্ষে স্বাভাবিক সেটা চিকিৎসকরা বলে দেন, কিন্তু মায়ের যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে সেই কারণে শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়। পরের পয়েন্ট, মাতৃরক্ত ও ভ্রূণ রক্তে উপস্থিত রেসাস ফ্যাক্টরের অসামঞ্জস্য। কীরকম? RH ফ্যাক্টর আমরা জানি দু রকমের, RH পজিটিভ বা RH প্লাস এবং RH নেগেটিভ বা RH মাইনাস। RH পজিটিভ মানে রেসাস ফ্যাক্টরের জন্য দায়ী ডমিনেন্ট জিনটি শরীরে রয়েছে, RH মাইনাস মানে রেসাস ফ্যাক্টরের জন্য দায়ী যে জিন শরীরে রয়েছে সেটি রিসেসিভ ইন ক্যারেক্টার। শরীরের 1 নম্বর ক্রোমোজোম জোড়াতেই আমাদের রেসাস ফ্যাক্টরের জন্য দায়ী জিন যুগল উপস্থিত থাকে। এখন মায়ের রক্তের RH শ্রেণী যদি নেগেটিভ হয় এবং বাবার রক্তের, হাজব্যান্ডের রক্তের RH শ্রেণী যদি পজিটিভ হয়, কীরকম পজিটিভ? হোমোজাইগাস বা হেটারোজাইগাস, অর্থাৎ RH প্লাস RH প্লাস হোমোজাইগাস বা RH প্লাস RH মাইনাস হেটারোজাইগাস হতে পারে, তবেই বাবার রক্ত RH পজিটিভ। এই রকম স্বামীর সঙ্গে স্ত্রীর যখন মিলন হয়, স্বামীর শরীর থেকে যে শুক্রাণু স্ত্রীর শরীরের ডিম্বাণুর সঙ্গে মিশে গিয়ে যে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট তৈরি করে, দ্বিত্ব সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে জাইগোট সৃষ্টি করে, সেই জাইগোটের মধ্যে পিতা থেকে RH পজিটিভ জিন চলে যায়। যদি পিতা হোমোজাইগাস RH পজিটিভ, মা RH নেগেটিভ মানেই তিনি হোমোজাইগাস, তাহলে মায়ের শরীর থেকে এসেছে ডিম্বাণুর মধ্য দিয়ে RH নেগেটিভ জিন। RH পজিটিভ এবং RH নেগেটিভ দুটি জিন ভ্রূণ রক্তে রয়েছে। এখন মাতৃ শরীর থেকে RH নেগেটিভ রক্ত সে আম্বিলিক্যাল কর্ডের মধ্য দিয়ে গর্ভস্থিত ভ্রূণে যায় এবং গর্ভস্থিত ভ্রূণ থেকে দূষিত উপাদান সংগ্রহ করে নিয়ে আবার সে ফিরে আসে মায়ের আম্বিলিক্যাল কর্ড হয়ে, প্ল্যাসেন্টা হয়ে, জরায়ুগাত্র হয়ে মাতৃরক্তে। এখন মায়ের RH নেগেটিভ রক্ত যখন গর্ভস্থিত ভ্রূণে গেল, ভ্রূণ থেকে যখন ফিরে এলো, তখন সেটি কিন্তু RH প্লাস RH মাইনাস বা RH প্লাস প্লাস হতে পারে। তার ফলে মাতৃ শরীরে তৈরি হলো অ্যান্টি RH ফ্যাক্টর। এই যে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হলো,
এ মায়ের কোনো ক্ষতি করতে পারে না। মাতৃ শরীরে ঘুরতে ঘুরতে তা যদি সুযোগ বুঝে গর্ভস্থিত সন্তানের মধ্যে একই পথে পুনরায় প্রবেশ করতে পারে, তাহলে গর্ভস্থিত ভ্রূণের কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট কিংবা আর্টারি, ভেন, লিভার, যকৃৎ, স্প্লিন, প্লীহা প্রভৃতি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষেত্র বিশেষে মস্তিষ্কর কোষকেও ক্ষতিগ্রস্ত করে। তার ফলে শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে, বৌদ্ধিক প্রতিস্পর্ধী হতে পারে, এমনকি শিশুর মৃত্যুও ঘটতে পারে। সুতরাং বিবাহদানের কালে আমাদের দেখে নেওয়া উচিত যে মেয়েটির রক্তের RH শ্রেণী, RH নেগেটিভ, তার সঙ্গে যেন RH নেগেটিভ শ্রেণী বিশিষ্ট পুরুষের বিবাহ দেওয়া হয়। কিন্তু মেয়েটির রক্তের শ্রেণী যদি RH পজিটিভ হয়, তাহলে তার সঙ্গে যে ছেলেটির আমরা বিয়ে দেব সে RH পজিটিভ বা RH নেগেটিভ যে কোনো শ্রেণীভুক্ত হতে পারে, তাতে কোনো সমস্যা তৈরি হবে না। তবে যারা আগেই বিয়ে করে ফেলেছেন, কোনোভাবে রক্ত পরীক্ষা না করেই যারা গর্ভধারণ করে ফেলেছে, তারা কি করবেন এখন? উত্তর রয়েছে, উপযুক্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান, দুজনের রক্তের RH শ্রেণী পরীক্ষা করেই নিয়ে যান। যদি দেখেন স্ত্রীর রক্তের শ্রেণী RH নেগেটিভ, স্বামীর রক্তের শ্রেণী RH পজিটিভ, তাহলে ডাক্তারকে নিঃসংকোচে সবটুকু খুলে বলুন উপযুক্ত সময়ে যেন রেসাস গামা গ্লোবিউলিন ইঞ্জেকশনের ব্যবস্থা তিনি করেন, যাতে করে গর্ভস্থিত শিশু অ্যাফেক্টেড না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কিভাবে না, মায়ের অ্যান্টি RH ফ্যাক্টর ফর্ম করতে পারবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, একটি গর্ভ RH জিজিও একবার একটি গর্ভকে সুরক্ষিত রাখতে পারে। সেই মহিলা যদি পুনরায় গর্ভবতী হন, তাহলে আবার দ্বিতীয়বার চিকিৎসকের পরামর্শক্রমে রেসাস গামা গ্লোবিউলিন ইঞ্জেকশনের ব্যবহার হতে পারে। নেক্সট পয়েন্ট, মায়ের যদি হিমোফিলিয়া থাকে, তাহলে তার থেকে গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কে রক্তের ক্ষরণ ঘটে যায় এবং সেখান থেকে শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে। তাহলে উপযুক্ত চিকিৎসকের সান্নিধ্যে থাকতে হবে। তিনি বলতে পারবেন মায়ের গর্ভবতী হওয়া উচিত কি না। এছাড়াও গর্ভাবস্থায় মায়ের পেটে যদি কোনো আঘাত লাগে, বিশেষত তলপেটে যদি কোনো আঘাত লাগে, মায়ের জরায়ুগাত্র থেকে যদি রক্তক্ষরণ হয়, মাতৃ রক্তে যদি অক্সিজেনের অভাব হয়, বা যাকে আমরা বলছি অ্যানোক্সিয়া, বা মাতৃ শরীরে যদি অক্সিজেনের প্রবাহে বাধা সৃষ্টি হয়, যাকে আমরা বলছি অ্যাসফিক্সিয়া, তাহলে শিশুর মস্তিষ্ক পক্ষাঘাত ঘটতে পারে। 2 নম্বর পয়েন্টে আসছি, শিশুর জন্মকালীন কারণসমূহ। জন্মকালীন কারণ কীরকম? অর্থাৎ শিশু যখন মাতৃ জঠর থেকে মুক্তি লাভ করছে, তার প্রথম পয়েন্ট জন্মকালীন শ্বাসকষ্ট। জন্মের সময় শিশুর আম্বেলিক্যাল কর্ড, নাড়িটি যদি শিশুর গলায় পেঁচিয়ে যায়, বা নাড়িতে যদি গিঁট পড়ে যায়, বা জন্মের পদ্ধতিটা যদি সমস্যাপূর্ণ হয়, বা নবজাতকের মস্তিষ্কে যদি অতিরিক্ত চাপ পড়ে, বা দীর্ঘ সময় ধরে যদি গর্ভস্থিত সন্তানটি গর্ভ যন্ত্রণা সহ্য করে, অথবা মাকে অজ্ঞান করবার জন্য যদি তার প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে যদি অ্যানাস্থেশিয়া মাকে দেওয়া হয়ে যায়, তাহলে সেই কারণে গর্ভস্থিত শিশুর শরীরে অক্সিজেনের অভাব ঘটে যায়
যা শিশুর মস্তিষ্ক পক্ষাঘাতের কারণ বলে জানা গেছে। পরের পয়েন্ট, প্রসবকালে ঔষধের ব্যবহার। প্রসবকালে যন্ত্রণার উপশমের জন্য কোনো কোয়াক ডক্টর তিনি যদি যন্ত্রণার উপশমকারক কোনো ওষুধের ব্যবহার করে ফেলেন, তাহলে সেখান থেকেও শিশুর মধ্যে আমরা মস্তিষ্ক পক্ষাঘাত আসতে পারে, এটা আমরা দেখতে পাই। পরের পয়েন্ট, শিশুর মস্তক ও জন্মনালীর আয়তনের অসামঞ্জস্য। মায়ের যে জন্মনালী, যে যোনি, সেই যোনির পরিধি আর শিশুর মস্তিষ্কের মানে ক্র্যানিয়ামের মস্তকের যে পরিধি, এই দুটোর মধ্যে যদি অসামঞ্জস্য থেকে যায়, কীরকম না, শিশুর মাথাটা এতটাই বড় যে মায়ের জন্মনালী পথে সে স্বাভাবিকভাবে ডেলিভারি হচ্ছে না। তাতে কি হয়, এই শিশুকে বার করতে গেলে শিশুর মাথায় অতিরিক্ত চাপ দিতে হয়, তাতে শিশুর মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত হয়ে শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়। উপযুক্ত গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকলে এবং গর্ভাবস্থায় মায়ের লোয়ার অ্যাবডোমেন তলপেটে অন্তত 2 বার, ম্যাক্সিমাম 3 বার যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়, তাহলে চিকিৎসক আগে থেকেই বলতে পারবেন তার নর্মাল ডেলিভারি হওয়া উচিত কিংবা সিজার অর্থাৎ তলপেট কেটে বাচ্চার প্রসব করানো উচিত। তার মানে নর্মাল ডেলিভারির সমস্ত সম্ভাবনা থাকলেও যদি শিশুর মাথার পরিধি, বাইরের পরিধি, ক্র্যানিয়ামের পরিধি যদি মায়ের জন্মনালীর পরিধির তুলনায় যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে বিশেষ কোনো বিকল্পর দিকে তাকানো উচিত নয়। সেক্ষেত্রে উপযুক্ত গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে রেখে তিনি যেমনভাবে পরিচালিত করবেন গর্ভবতী স্ত্রী এবং তার স্বামীকে, সেই পথেই চলতে হবে। এছাড়া পরের পয়েন্ট, শিশুর জন্মকালে যদি ফরসেপের ব্যবহার করা হয়। ফরসেপ ডেলিভারি একটা সময়ে ভীষণভাবে প্রচলিত ছিল, কিন্তু আইন করে বর্তমানে ফরসেপ ডেলিভারি বন্ধ করা হয়েছে এবং শুধুমাত্র ফরসেপ ডেলিভারির কারণে বিশেষ ধরনের চিমটা, যা মায়ের জন্মনালী পথে ভিতরে ঢুকিয়ে শিশুর মস্তিষ্ককে চেপে ধরা হয় এবং সজোরে ধীরে ধীরে টান দিয়ে বাইরে বের করে আনা হয়। এই যে প্রসিডিওর, এতে শিশুর মস্তিষ্কের উপরে যে অতিরিক্ত চাপ পড়ে যায়, তার ফলে তখন ক্র্যানিয়াম অত্যন্ত নরম, তুলোর মতো নরম, হাড় তখন নরম, তার ফলে ভিতরের মস্তিষ্ক কোষের ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে শিশুটি মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়। এছাড়া রয়েছে ব্রিচ ডেলিভারি অর্থাৎ শিশুর যখন নর্মাল ডেলিভারি হচ্ছে, প্রথমেই তার পা যদি বেরিয়ে আসে, তাহলে সেই ধরনের ডেলিভারিকে বলা হয় ব্রিচ ডেলিভারি। এটিও কিন্তু শিশুর মস্তিষ্ক পক্ষাঘাতের কারণ হতে পারে। আর জন্মকালে শিশুটি যদি নিচে পড়ে যায়, শিশু স্বাভাবিক শিশু ছিল, নিচে পড়ে গেছে, কেমন, তাহলে নবজাতকের মাথায় যে আঘাত লাগে তার থেকে শিশু মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে। এবং পেরিন্যাটাল কজের লাস্ট পয়েন্ট, অপরিণত শিশুর জন্ম। বার্তা, প্রিম্যাচিওর বেবি নির্দিষ্ট সময় পূর্ণ হবার পূর্বেই 9 মাস 10 দিন, এটাই নির্দিষ্ট সময়, গর্ভধারণের দরকার নেই। যদি 9 মাসেও শিশুর জন্ম হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি 7 মাসে শিশুর জন্ম হয়, গর্ভাবস্থার 7 মাসে কিংবা গর্ভাবস্থার 6 মাসে, তাহলে আমরা কি দেখতে পাবো না, এই যে প্রিটার্ম বেবি, এই যে ম্যাচিওর বেবি জন্মালো, তার মধ্যে ও কিন্তু আমরা
মস্তিষ্ক পক্ষাঘাত লক্ষ্য করতে পারি। অপেক্ষা করুন, পরবর্তী ফেজ আমরা দেব যে শিশুর জন্মের পরবর্তী সময়ের কারণসমূহ বা পোস্ট ন্যাটাল কজেস অফ সেরিব্রাল পলসি।